গল্পের শুরুতে দেখা যায় রাজদেব বাবু রাজরিতকে বলছে তোমার পছন্দ খুব খারাপ, একদম বাজে চয়েস। রাজরিত তখন বলছে যে আমার পছন্দ খারাপ। রাজদেব বাবু তখন বলছে হ্যাঁ একদম। রাজরিত বাবু তখন বলছে যে আমার পছন্দ যদি খারাপ হবে তাহলে বিদ্যাকে কে পছন্দ করে এনেছিল। রাজদেব বাবু তখন রাজরিতকে বলছে যে এই একটাই জায়গায় তুমি আমাকে মাত করে দিয়েছো, এই জায়গাটাই শুধু তোমার পছন্দ আমার পছন্দের থেকে বেটার। বিদ্যা তখনই একটু লজ্জা পেয়ে যায়। রাজদেববাবুকে বলছে বাবা এখন এসব কি হচ্ছে, চলো না এবার খেতে বসি। রাজদেববাবু এবার ওর ড্রাইভারটাকে বলছে দুলাল তুমি তাহলে কালকে তেলটা দেখে নিও আর কালকে সকালেই কিন্তু তাহলে পেট্রোলটা ভরে নেবে। বিদ্যা তখনই রাজদেববাবুকে বলছে কি নাম বললেন। রাজদেববাবু তখন বিদ্যাকে বলছে কেন দুলাল, ও তো 10 বছর ধরে আমার গাড়ি চালায়, দুলাল। বিদ্যা তখনই তো এই দুলাল নামটা শুনে মনে পড়ে যে কাশ্যপবাবুর অফিসে তো দুজনই ড্রাইভার আগে কাজ করতো, ওই দুলাল রহমান। বিদ্যা এদিকে মনে মনে বলছে ওই ড্রাইভারের নামও তো ছিল দুলাল। এটা কি কোনো নিছকই কোইন্সিডেন্স নাকি অন্য কিছু। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। পঙ্কজবাবু বিদ্যার ফোনে ফোন করেছে। পঙ্কজবাবু বিদ্যাকে জানায় যে রহমানের সেন্স এসছে, আমি ওর স্টেটমেন্ট নিয়ে নিয়েছি, শুধু আপনাকে একটা কথা বলছি। বিদ্যা তখন বলছে কি। তখন পঙ্কজবাবু বিদ্যাকে বলছে যে আপনি না একটু সাবধানে থাকবেন, আপনাকে যে কোনো জায়গায় মেরে ফেলা হতে পারে। বিদ্যা তখন পঙ্কজবাবুকে জানায় যে কেউ আমাকে মারতে পারবে না বড়বাবু, মহিলাদের জান না পুরো কই মাছের মতন, চিন্তা করবেন না আপনি, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। পঙ্কজবাবু এরপর বলছে যে আর একটা কথা, কালকেই আপনার কলেজের সামনে বিক্ষোভ দেখাবে, কালকেই আপনার কলেজে হয়তো ঘেরাও হতে পারে। এই যে আপনার ছাত্রটা তন্ময় যে মারা গেছে, তার বডি দাহ করার পর সকলে আপনার কলেজে আসবে, কলেজ ঘেরাও করবে। অপরদিকে দেখা যাচ্ছে ফাগুন তো পাগলামি শুরু করে দিয়েছে, ওর বিয়ের সমস্ত গয়না গাটি শাড়ি সমস্ত কিছু এনে তোরসাকে দেখাচ্ছে, বলছে এই দেখো এটা আমার বিয়ের শাড়ি, এটা পরেই আমি বিয়েতে বসেছিলাম, এগুলো দেখো এগুলো হচ্ছে আমার বিয়ের গয়না, এই সমস্ত কিছু পরিয়ে আমাকে বিয়ে করতে বসিয়েছিল, পার্লারের লোকও পর্যন্ত এসে আমাকে সাজিয়েছিল। আজকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো যে ওই লোকটা, যেই লোকটা ধুতি পাঞ্জাবি পরে বিয়ের মণ্ডপে আমার পাশে দাঁড়িয়েছিল, যাকে কেন্দ্র করে আমার বিয়ের পিঁড়ি ধরা হয়েছিল, যাকে কেন্দ্র করে সমস্ত আচার আচরণ পালন করা হয়েছিল, সেই লোকটার বিয়ে আর 15 দিন পরে অন্য কারোর সঙ্গে হতে চলেছে। আমি কিছুতেই বাঁচতে চাই না, এই বলেই আগুন তোরসার মুখে শাড়িটা ছুঁড়ে মারে। ঠিক তখনই দেখা যায় কাশ্যপবাবু সেখানে চলে আসে। কাশ্যপবাবু এসেই তো ফাগুনকে বলছে যে কি হয়েছে তোর মা। ফাগুন কাশ্যপবাবুকে বলছে যে আমি বাঁচতে চাই না। কাশ্যপবাবু তো বারবার করে ফাগুনকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ফাগুন তো পাগলামি করেই যাচ্ছে। ফাগুন এবার কাঁদতে কাঁদতে বলছে যে ওই বিদ্যা সবসময় আমার থেকে রাজরিতকে কেড়ে নিয়েছে, আর এখন আমার মাও পাল্টি খেয়ে ওই বিদ্যার দলে হয়ে গেছে। ফাগুন তো এবার কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় ঘরের ভেতর। সকলে তো ফাগুনকে দরজাটা খুলতে বলছে, কিন্তু ফাগুন একটা ঘরে দরজা বন্ধ করে দিয়ে বসে যায়। ফাগুন সকলকে চিৎকার করে বলছে যে না আমি দরজা খুলবো না, আমি মরবো। এরপর দেখা যায় ফাগুন তো অনেকগুলো ঘুমের ট্যাবলেট হাতে করে নিয়ে নিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে কপিল তো খুব জোরে জোরে বাইরে থেকে দরজাটা ধাক্কাচ্ছে। কপিল তো শেষমেশ দরজাটা ভেঙে ভেতরে ঢুকে আসে সকলে মিলে। এসেই দেখতে পায় যে ফাগুন তো বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর এইদিকে ঘুমের ওষুধপত্র ছড়ানো, ফাগুনের হাতেও ঘুমের ওষুধ ভর্তি করা। তোরসা আর কাশ্যপবাবু তো এসে ফাগুনকে বারবার করে ডাকছে, তোরসা তো খুব কান্নাকাটি করছে, বলছে ফাগুন তুই এটা কি করলি মা। কাশ্যপবাবু তোরসাকে বলছে আজকে যদি আমার ফাগুন মার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আমি কোনো দিন তোমাকে ক্ষমা করব না। কাশ্যপবাবু তো এবার বিদ্যাকে ফোন করে, বিদ্যাকে ফোন করে বলছে তোমার বোন একটু আগেই কতগুলো ঘুমের ওষুধ মুখের ভেতরে দিয়ে দিয়েছে। বিদ্যা তখন বলছে কি বলছেন কি আপনি, তো কাশ্যপবাবু তখন বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি, যদি মরে যায় বা ওর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। একটা কথা মাথায় রেখো, ফাগুন কিন্তু আমার মেয়ে, তুমি আমার কিন্তু কেউ নয়। বলেই কাশ্যপবাবু ফোনটা রেখে দেয়। ফোনটা রেখেই তো কাশ্যপবাবু ছুটে গিয়ে ডাক্তার ডাকতে চলে যায়। সকলে তো সকলের মতন ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যাচ্ছে ঠিক তখনই ফাগুন চোখটা খোলে। চোখটা খুলে মনে মনে বলছে ওষুধগুলো না সমস্ত কটা আমার হাতেই আছে, পেটের মধ্যে একটাও যায়নি। তুমি না আমার মা, তুমি কি করে বিদ্যার মা হতে পারো। বিদ্যা রাজরিতকে কেড়ে নেবে, তোমাকে কেড়ে নেবে, তা কি করে হয় মা। আমি এবার জানি তুমি কাশ্যপ ব্যানার্জি আর কপিল ব্যানার্জি সবাই মিলে আদা জল খেয়ে বিদ্যার পেছনে লেগে পড়বে, তাতে রাজরিতের বিয়েটা না হয়। তার জন্যই এই ট্রিকটা বেস্ট ছিল। পর দেখা যায় তোরসা তো ছুটে ছুটে জল নিয়ে চলে আসে ফাগুনের কাছে। কাশ্যপবাবুও ঠিক তখনই ছুটে ছুটে চলে আসে। ফাগুন এবার জ্ঞান ফেরার নাটক করে। ফাগুন কাশ্যপবাবুর হাত ধরে বলছে ড্যাডি আমি হসপিটালে যেতে চাই না, ড্যাডি আমি হাসপাতালে গেলে বেঁচে যাব, আমি মরতে চাই ড্যাডি।
কাশ্যপবাবু তখন বলছে, না না, তুমি মরবে না, তুমি বাঁচবে, আর যে মরার সে মরবে। কাশ্যপবাবু এবার কপিলকে বলছে, কপিল তুমি গোপাল বোর্ডওয়ালাকে ফোন করো, মাত্র 15টা দিন সময় দিয়েছে ওই রাজদেব চ্যাটার্জি। তোরসা তখনই কাঁদতে কাঁদতে কাশ্যপবাবুকে বলছে, আচ্ছা এসব এখন ছাড়ো, তুমি এখন হসপিটালে নিয়ে যাবে তো নাকি মেয়েটাকে? কাশ্যপবাবু তখন বলছে, না, জ্ঞান যখন ফিরে এসছে তাহলে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই, ডাক্তারকেই বাড়িতে ডেকে আনা যাক। অপরদিকে দেখা যাচ্ছে সকল স্টুডেন্টরা তন্ময়ের মৃত্যুর জন্য কলেজ ঘেরাও করেছে। সকল স্টুডেন্টদের সঙ্গে যোগ দিয়েছে শ্রাবণও। তখনই সেখানে বিদ্যা চলে আসে। বিদ্যাকে দেখে তো স্টুডেন্টরা আরো জোরে জোরে স্লোগান দিতে থাকে। বিদ্যা সকল স্টুডেন্টদের বলছে যে তদন্ত কিন্তু এখনো চলছে, আর তদন্তে শেষে গিয়ে জানা যাবে যে ছেলেটা কি করে অকালে চলে গেল। তখন সেখানে থাকা একজন স্টুডেন্ট বলছে, এর জন্য না সম্পূর্ণ আপনি দায়ী। পর আরো সকল স্টুডেন্টরা বলছে, আপনি কলেজ কর্তৃপক্ষ, আপনাকেই জবাবটা দিতে হবে। এমন তখনই সকলকে বলছে যে আজকে যদি এই বিদ্যা ব্যানার্জি জবাব না দেয় তাহলে কোনো ক্লাস হতে দেব না। বিদ্যা তখন শ্রাবণকে বলছে, সমস্ত ক্লাস হবে, এখানে না ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। শ্রাবণ তখন বলছে যে আর তন্ময়ও তো এখানে পড়তে এসেছিল, তাহলে তন্ময়ের মৃত্যুটা কিভাবে হলো সেটার জবাব দাও। বিদ্যা তখন শ্রাবণকে বলছে যে তন্ময়ের মৃত্যু কিন্তু কলেজের ভেতরে হয়নি, কলেজের বাইরে হয়েছে। আমি তো তোমাদের এক্ষুনি বললাম যে তদন্ত হচ্ছে, তদন্ত চলছে, আমি না এখানে কোনো কেওয়াস চাই না, এখান থেকে সবাই বেরো এক্ষুনি বলছি। ঠিক তখনই সেখানে থাকা একজন স্টুডেন্ট বিদ্যাকে বলছে, আমাদের এখান থেকে চলে যেতে বলছে, সকলে মিলে মার ওকে। এই বলেই যখন স্টুডেন্টটা বিদ্যাকে মারতে যাবে, বিদ্যা তো একটা জোরে ঠাসিয়ে চড় মারে। স্টুডেন্টটা তো ঘুরে গিয়ে মাটিতে পড়ে যায়। স্টুডেন্টটা ছিল নিপুণ মল্লিক। বিদ্যা নিপুণকে বলছে, নিপুণ মল্লিক, তুমি তো স্টুডেন্ট নাও, তুমি তো বহিরাগত, তুমি এই কলেজে কি করতে এসেছো, কেন এসেছো এখানে? এক্ষুনি বেরিয়ে যাও এই কলেজ থেকে, গেট আউট। নিপুণ তখন বিদ্যাকে বলছে, কি বলছেন কি আপনি? কলেজের মাথায় বসে মোটা টাকা লুটছেন আপনি, মোটা টাকা ডোনেশন নিয়ে স্টুডেন্ট ভর্তি করছেন। শ্রাবণ তখন সকলকে বলছে যে ওই দেখো বিদ্যা ব্যানার্জির আসল রূপ, গায়ে হাত তুলছে, চল সবাই মিলে এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দে, এক্ষুনি কলেজটা পুরো সকলে মিলে ঘেরাও কর। নিপুণ তখন সকলকে থামতে বলছে যে কলেজ ঘেরাও করে কিচ্ছু হবে না, মার ওকে। এবার সকল স্টুডেন্টরা যখন বিদ্যাকে মারতে যাবে তখনই আরো দুজন স্টুডেন্ট মেয়ে এসে সকলকে আটকায় আর বলছে যে আমরা সকলে চুপ করে থাকি বলে এটা মনে করিও না আর কিছু করতে পারবো না, আমরা সকলে ক্লাস করব, আমরা সকলে এখানে ক্লাস করতে এসেছি। আর তন্ময় আমাদেরই বন্ধু ছিল, তন্ময়কে যারা খুন করেছে তাদের সন্দেহ তালিকায় তোমরাও আছো, মানে নিপুণ আর শ্রাবণকে বলছে। শ্রাবণ এবার যখনই স্টুডেন্টের দিকে তেড়ে যাবে তখনই তো বিদ্যা এসে শ্রাবণের কলারটা ধরে। বিদ্যা শ্রাবণকে বলছে, আমি তোমাকে ভাই হিসেবে না, আমি তোমাকে ছাত্র হিসেবে বলছি, কলেজে ডিসিপ্লিন নষ্ট করো না, যাও এখান থেকে। বিদ্যা এবার সকল আরো স্টুডেন্টদের বলছে, তোমরা না এখানে সকলে স্টুডেন্ট নও, বেশিরভাগই বহিরাগত, এই কলেজের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, আর তোমরা চেষ্টাও করবে না যে এই কলেজে রাজনীতি করার। এখানে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, কলেজটাকে না কোনো মতেই নষ্ট করা যাবে না। এক্ষুনি তোমরা এখান থেকে সকলে বেরিয়ে যাও, এটা আমার অর্ডার। যদি তোমরা না এখান থেকে এখন বেরিয়ে যাও তাহলে আমরা কিন্তু পুলিশকে কল করব। নিপুণ তখন বিদ্যাকে চিৎকার করে বলছে যে ওই তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস, মার সবাই ওকে। এই বলেই যখন সকল বহিরাগতরা মারতে যাবে তখন স্টুডেন্টরা এসে সকল বহিরাগতদের বাধা দেয়। বা সকল স্টুডেন্টরা তো নিপুণকে বলছে যে আমরা কিন্তু এখানে পড়াশোনা করতে এসেছি, আমরা এখানে পড়তে চাই, আমাদের সকলের পড়ার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে। নিপুণ এবার বিদ্যাকে বলছে যে তো আমি সকলকে দেখে নেব, দেখি আপনি কতদিন এই কলেজটাকে এইভাবে চালান, গেটে না তালা ঝুলিয়ে দেবো বলে রাখলাম। এরপর নিপুণ আর শ্রাবণ ওখান থেকে পালিয়ে যায়। বিদ্যা এবার সকল স্টুডেন্টকে বলছে সকলে ক্লাসে যাও। সকলে তো যে যার মতন ক্লাসে চলে যায়। গোপাল বোর্ডওয়ালা ঠিক তখনই বিদ্যার ফোনে ফোন করে। গোপাল বোর্ডওয়ালা বিদ্যাকে বলছে আস্তে আস্তে না তোমাকে ঘেরাও করা হচ্ছে, কিন্তু এই সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে পড়ো, তা নাহলে কিন্তু শুধু শুধু তোমার প্রাণটা যাবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। বিদ্যা ব্যানার্জির নেক্সট এপিসোড দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।